রবু, যিনি বটতলা স্পোর্টিং ক্লাবের ডিফেন্সের একজন কৃতি খেলোয়াড়, যিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। দীর্ঘদিন পরে তার সঙ্গে দেখা আমাদের। এই মাঠে উপস্থিত আছেন আমাদের মাঝে আরও একজন কৃতি খেলোয়াড়, যিনি এই স্টেডিয়ামে যার পদচারণা ছিল, একজন কৃতি ফুটবলার হিসাবে, অর্গানাইজার হিসেবে যার পদচারণা ছিল, এবং যিনি মাদারীপুরের ফুটবল রেফারি হিসেবেও যিনি একজন উজ্জ্বল মুখ রেফারি হিসেবে, মাহবুবুর রহমান রিপন, যিনি একজন অর্গানাইজার রেফারি এবং একই সঙ্গে একটি কিন্ডারগার্টেনের প্রধান হিসেবেও যিনি দায়িত্ব পালন করছেন মাদারীপুরে। তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। মাহবুবুর রহমান রিপন, ইদানিং তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে আমরা দেখতে পাই একজন সঙ্গীত শিল্পী হিসেবে। মাহবুবুর রহমান রিপন তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। জাহিদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার কমিটির যিনি একজন সদস্য হিসেবে রয়েছেন জাহিদুর রহমান, এবং ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন জাহিদুর রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সর্ববামে, এবং একই সঙ্গে সম্ভবত তার সহধর্মিনী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এটি হচ্ছে একটি উল্লেখযোগ্য দিক যে আমরা যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, আমরা যারা সামাজিক কাজকর্মে যুক্ত, বিভিন্ন কাজে যারা যুক্ত থাকি, তাদেরকে আমাদের সহধর্মিনীরা যদি উৎসাহ না দিয়ে থাকেন, তাহলে আমরা সেই কাজে সামনের দিকে এগিয়ে যেতে পারি না। কিন্তু ভালো লাগলো এই বিষয়টি যে তার সহধর্মিনীও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। ওই ভাবের প্রতিও আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা রইল। আমরা কৃতজ্ঞতা জানাতে চাই এবং একই সঙ্গে বলতে চাই, মাঠের মধ্যে ইতিমধ্যে আমাদের প্রীতি ম্যাচ শুরু হয়ে গিয়েছে আমাদের সাবেক ফুটবলারদের, অতীত ফুটবলারদের, সোনালী অতীত ক্লাবের। বাবু এই মুহূর্তে কথা বলবেন। খেলা ইতিমধ্যেই শুরু হয়েছে। আসলে কাচ্চি বিরিয়ানির পরে ফুটবল, আসলে এটা যায় কত দূর জানি না, দেখা যাক। আমরা বিরতি পর্যন্ত সময় নেব। এর মধ্যে দেখা যায় ক্রিয়া, প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। সেই ক্রিয়া এবং প্রতিক্রিয়া কত দূর দিয়ে গড়ায়, কারণ কিছুক্ষণ আগেই খেলোয়াড়রা মাঠে কাচ্চি বিরিয়ানি খেয়ে খেলতে নেমেছেন, তারপরেই রয়েছে মিষ্টি এবং কেক। সুতরাং এখন খাওয়ার পরে আবার এই ফুটবল। আমরা চাইব সকল খেলোয়াড়রা শারীরিকভাবে সুস্থ থাকুক। অনেকদিন পর অনেকেই খেলতে নেমেছেন। এটা অতি আবশ্যকীয় খেলা নয়, তারপরেও এটি মনের আনন্দ প্রকাশের আজকেই একটি দিন। কারণ সোনালী অতীত ক্লাব মাদারীপুর এটি প্রতিষ্ঠিত করতে গিয়ে বিগত 2 থেকে 2.5 বছর অনেক কষ্ট করেছেন এই সোনালী অতীত ক্লাবের এই সাবেক খেলোয়াড় কর্মকর্তারা অনেক কষ্ট করেছেন। তারা বলতে গেলে যেটি স্পষ্ট বাক্যে বলা যায়, সম্পূর্ণ ধারার বিপরীতে গিয়ে তারা এই সোনালী অতীত ক্লাবকে মাদারীপুরে প্রতিষ্ঠিত করেছেন। এই সোনালী অতীত ক্লাব আয়োজন করতে গিয়ে যারা শারীরিক মানসিক কষ্টে ভুগেছেন বা এই সময়টা পাড়ি দিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা, অভিনন্দন। বিশেষ করে আমরা যখন এই সোনালী অতীত ক্লাবের আহ্বায়ক নির্বাচন করতে গিয়ে আমরা আমাদের গুরুজন সম্মানিত মজিবর হাওলাদার বীর মুক্তিযোদ্ধা ওনার কাছে যাই। উনি সানন্দে আমাদের গ্রহণ করেছেন। তিনি সানন্দে আমাদের গ্রহণ করেছেন। আমাদের আহ্বানটা আমরা দেখেছি, তার মধ্যে তিনি ওই সময় একটু শারীরিকভাবে অসুস্থ ছিলেন, কিন্তু তার যে আনন্দ, মনে হলো যেন উনি সেই আবার তার 30 বছরের জীবনে ফেরত চলে গিয়েছেন। এতটুকু আগ্রহ নিয়ে উনি ওনার কাগজপত্র আমাদের হাতে তুলে দিয়েছেন।
আমরা সেই কাগজপত্র ঢাকায় একদিনের মধ্যে প্রেরণ করেছিলাম। সেই একদিনের বিষয়টি গড়াতে গড়াতে প্রায় 1.5 থেকে 2 বছর হয়ে গিয়েছে। আজকে তার অবমুক্তির দিন। আজকে তো আনন্দ আমরা সবাই একটু করতেই পারি, কারণ একটি কাগজপত্রের সমাধান পাওয়া এটি বিরাট বিষয়। আমরা অনেকেই হয়তো আদালতে যাই, অনেক কেসের শরণাপন্ন হই, তারপরে সেই কেসের রায় যেদিন পাওয়া যায় সেদিন তাদের আনন্দের সীমা থাকে না। ঠিক ওই রকম একটি বিষয় সোনালী অতীত ক্লাব মাদারীপুর। এইরকম একটি আয়োজন হঠাৎ করে করতে গিয়ে ভুল ত্রুটি থাকতেই পারে, হতেই পারে। এটি আপনারা সুন্দর ক্রিয়াশীলক মনোভাবের সাথে গ্রহণ করবেন, কারণ সবাইকে এক সুতায় বাঁধা যায় না। এটা পৃথিবীর একটা চিরাচরিত সত্যি যে আপনার বাঁধতে গেলে 2-1টি ফুল ঝরে পড়তে পারে। এটা স্বাভাবিকভাবে নেবেন। আপনারা যদি কোনো ভুলের সমাধান পেয়ে থাকেন তাহলে আপনারা সেখানে জানাবেন। কর্তৃপক্ষ সদায় সক্রিয় আছে, তারা অবশ্যই আপনাদের সেই বিষয়টি নোট করে নেবেন এবং তার সমাধানের চেষ্টা করবেন। কারণ ঢাকা থেকে অনুমোদন পাওয়া এই সংগঠনটি, এটি মাদারীপুরের 2-3টি সংগঠনের একটি। কারণ আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেজিস্টারকৃত বা স্বীকৃত সংগঠন হচ্ছে বাংলাদেশ রেফারিজ অ্যাসোসিয়েশন। মানে ফুটবল খেলা পরিচালনার জন্য যে রেফারি এবং লাইন্সম্যান লাগে সেটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনুমোদন দেয়, অর্থাৎ মাদারীপুরের রেফারিজ অ্যাসোসিয়েশন আলাদাভাবে আছে। তারপরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি অঙ্গ সংগঠন, যেটি বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স হিসেবে পরিচিতি পেয়েছে অনেক আগেই। সেটি 1998 সালে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক মাদারীপুর জেলা শাখা। তারপরে 3 নম্বর সংগঠন হিসেবে রয়েছে বাংলাদেশ ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশন মাদারীপুর জেলা শাখা। তারপরে রয়েছে কোয়াব মাদারীপুর জেলা শাখা এবং 5ম স্থানে এসে যে জায়গাটি দখল করে নিয়েছে সেটি হচ্ছে সোনালী অতীত ক্লাব। স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন সোনালী অতীত ক্লাব মাদারীপুরকে এবং এর সাথে যারা জড়িয়ে আছেন তাদের সকলকে। আপনারা সবেমাত্র চলতে শুরু করেছেন। আপনাদের এই অবজারভেশন ডেতে আপনারা অবশ্যই একটি বাচ্চাদের, বিশেষ করে যারা 14 বছর থেকে 16 বছর রয়েছে তাদের একটি প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে আপনাদের পদযাত্রা শুরু করতে পারেন। তারপরে রয়েছে মাদারীপুরের বিখ্যাত সেই ফুটবল টুর্নামেন্ট, যেটি আলমগীর হুসাইন সাহেব, যিনি মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার প্রথম জনপ্রিয় সেক্রেটারি ছিলেন, তার সময় শুরু হয়েছিল 4 ফুট 10 ইঞ্চির যে ফুটবল। এই ফুটবল খেলাটি আপনারা শুরু করতে পারেন। এটি মাদারীপুরের ব্যাপক জনপ্রিয় একটি খেলা ছিল। প্রচুর দর্শক মাঠে আসতেন এবং বিনা টিকিটে তারা আসতেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, 4 ফুট 10 ইঞ্চির ফুটবল আপনারা যদি কখনো আয়োজন করেন সেটি দর্শকদের জন্য উন্মুক্ত রাখবেন। কারণ আমাদের মাদারীপুরে একটা ধারা এসেছে, আমরা লক্ষ্য করেছি, ফুটবল মানে টিকিট কেটে মাঠে প্রবেশ করতে হবে। এই ধারা থাকলে মাঠে বাচ্চারা ফুটবল দেখতে আসেন না এবং সেই সাথে সাথে সাধারণ দর্শকরাও মাঠে টিকিট কেটে ঢুকতে চায় না। যে কারণে আপনারা একটু দিকে খেয়াল রাখবেন। আপনাদের সংগঠনের কাজ আপনারা 6 মাসে আপনাদের অ্যাক্টিভিটিস দিয়ে ঢাকার কেন্দ্রের কাছে তুলে ধরবেন। আমাদের বিশ্বাস ঢাকা আপনাদের কর্মকাণ্ড দেখে মুগ্ধ হয়ে এবং আপনাদের উপর বিশ্বাস স্থাপন করে এই কমিটির পূর্ণাঙ্গ রূপ দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই ক্ষেত্রে মাহবুব রহমান রিপন বলুক। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকটি বছর পেরিয়ে গেল,
আমরা সোনালী অতীত। আমি মাদারীপুর জেলার প্রথমে 4 ফুট 10 খেলা দিয়ে শুরু করি 1982 সালে মডার্ন ক্লাব থেকে। আমার সাথে যারা খেলেছেন, আমার পাশে আমাদের সিনিয়র ভাই, একসঙ্গে অথবা বয়স আমাদের থেকে 1-2 বছরের বড় আমার জন্টু ভাই, এক জন্টু ভাই বলি। তারপরে রয়েছে আমাদের বধু লেফট আউট, আমিও লেফট আউটে খেলতাম। আমি কলেজ রোডের শহীদ 32 থেকে টিমে আমি লেফট আউটে খেলতাম। আমার শেষ খেলা হয় পানিসত্তর ক্লাব থেকে 1995-তে। তারপরে মাদারীপুরের জেলায় আমি রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে খেলা পরিচালনা করি। আমি প্রথমে স্মরণ করি আমাদের যিনি এই খেলাধুলায় সবচেয়ে সময় দিতেন, আমাদের ইয়ান ভাই। তিনি উদয়ন ক্লাবের থেকে অনেক প্লেয়ার তৈরি করেছেন। আমি যে বাবু ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, তিনিও আমি যে টিমে খেলেছি, বাবু এক সময় সেই টিমে গোলকিপার ছিলেন। এই খেলা অনেক স্মৃতি রয়েছে যে আমরা সাবেক সবাই যখন মাঠে আসি মনে হয় সেই 80 দশকের ফিরে যায়। আমার সিনিয়র পার্সন আমাদের বর্তমান সোনালী অতীত ক্লাব ফুটবল টিমের আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা, সোনালী অতীতের স্ট্রাইকার এবং সে আবাহনী মহামনের যে প্লেয়ার অতীতের যে সালাউদ্দিন ভাই, তাদের সাথে খেলেছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা মজুর ভাই। তার খেলা এই বাচ্চু ভাই সাইডে বল খেলতে কেন আপনারে? সাইডে বল ফালাইতে কেমন এই জায়গায়? তারা যখন বল ফালাইলে গোল হয়ে যাবে। অনেক ছোট, আমার মনে আছে এটুকু, এই যে এখন এই মাঠে আসতাম, যে তারা প্র্যাকটিস টিমে যে দর্শক মাঠে আসতো, এখন একটা খেলা ছাড়লো সেই দর্শক মাঠে দেখি না। কারণ এক সময় মাঠে খেলার তারা খেলতো, আমরা ছোটবেলা বল পিছতে টোকাইতাম। এখন কত রিপনের এই স্মৃতিচারণের মধ্যে আমার একটি কথা মনে পড়ে গেল। তখন এই স্টেডিয়ামে একমাত্র একটা নারকেল গাছ এই উত্তর দিকে থাকা ছাড়া স্টেডিয়ামের পুরো মাঠ খোলা ছিল। আমি বাদামতলা থেকে নৌকায় করে আসছিলাম একজন গোলকিপারের খেলা দেখতে। তিনি হচ্ছে মনু গাজী। উনি আগে আরও অনেক ফর্সা ছিলেন, মানে গায়ের রং গোলাপি রঙের ফর্সা ছিলেন। তা আমি তার খেলা দেখতে আসছিলাম। আমি একটা ছোট্ট ডিঙ্গি নৌকা করে বাদামতলার যে আমাদের ডাক্তার ছিলেন শ্যামাচরণ বৌদ্ধ, ওনার বাসার ঘাটের ওখান থেকে আমি একটি ছোট্ট নৌকায় উঠেছিলাম। ওই নৌকা এসে ঠিক স্টেডিয়ামের এই পারে এখানে থেমেছিল। তারপরে আমি পায়ে হেঁটে এই স্টেডিয়ামে প্রবেশ করেছিলাম। আমার একটাই উদ্দেশ্য ছিল যে গোলকিপার মনু ভাইয়ের খেলা দেখব। তা ওই খেলাটায় মনু ভাইয়ের 1-0 গোলে হেরে গিয়েছিল। আমি বাসায় কাঁদতে চলে গিয়েছিলাম। তারপরে আমাদের বাসায় সন্ধ্যার পরে সবসময় লুডো খেলা হতো। আমার দাদি, আমার চাচা এরা এবং ফুপু এরা মিলে লুডো খেলতো প্রতিযোগিতামূলক। লুডো খেলায় হারা জিতার উপর নির্ভর করে সিনেমা দেখতে যেত তারা। তা সুতরাং আমি বাসায় গিয়ে ওই ফুটবল খেলা শেষ হয়েছে বিকেলে, আমি সেই রাত পর্যন্ত উপর হয়ে কাঁদতেছিলাম যে আমার প্রিয় গোলকিপার বা আমি যে দলকে সাপোর্ট করছি তারা হেরে গেল। তো এই যে একটা স্মৃতিচারণ, এটি সত্যি। এদের খেলা দেখতে আমরা আসতাম, আবার আমাদের খেলা দেখতে একটা জেনারেশন আসতো। কিন্তু হঠাৎ করে এক অবিশ্বাস্য ব্যাপার ঘটে গেল যে মাঠ থেকে হঠাৎ করে দর্শক উধাও হয়ে গেল। এই দর্শক না থাকার কারণে তখন আমরা বুঝতে পারলাম যে আমরা আমাদের বাচ্চাদের হাতে যে মোবাইলটি তুলে দিয়েছি,
সেখানে ফুটবল দেওয়ার কথা ছিল, ক্রিকেট ব্যাট দেওয়ার কথা ছিল, সেগুলো আমরা দিতে পারিনি। সেখানে মোবাইল চলে আসার কারণে আমাদের বাচ্চারা বাসা বাড়ি, আমাদের বাসার কোনা, যার বাসায় নেট আছে, নেটের লাইন আছে, তার বাসায় পাশে বসে মোবাইল চাপা এগুলো করতে গিয়ে আমাদের ছেলেরা মাঠ থেকে হারিয়ে গেছে। তো যে কারণে আজকে আবার ভালো লাগছে যে মাঠে আস্তে আস্তে দর্শকরা আসছে, ফুটবল খেলোয়াড়রা আসছে, বাচ্চারা মাঠে আসতেছে। এটি একটি ভালো লক্ষণ। এদের আগিয়ে নিতে গেলে বা তাদের দেখতেছে এখন সবাই সামনের রাস্তায় নিয়ে আসতে হয়, ফুটবলের মাঠে নিয়ে আসতে হয়, তাহলে এদের পিছনে সময় দেওয়ার প্রয়োজন রয়েছে, সরঞ্জামের একটা সাপোর্ট দেওয়ার বিষয় রয়েছে। এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ আবার সামনে এই স্টেডিয়াম মাঠ দর্শক পাবো, স্টেডিয়াম মাঠে বাচ্চাদের পাবো। তবে অবশ্যই সাংগঠনিকভাবে আগাতে হবে। যে 4 ফুট ফুটবলের 4 ফুট 10 ইঞ্চি বলি আমরা, যেটি ওই 14-16-র মধ্যেই আওতায় পড়ে। এদের প্রশিক্ষণের ব্যবস্থা রাখতে হবে, তাদের ব্যবস্থা রাখতে হবে। এবং ক্রিকেটের ক্ষেত্রেও চালু করলে নতুন খেলোয়াড় পাবো, সংগঠকদের পাবো। আমার টান না ধন্যবাদ। হ্যাঁ, টান না থাকলে এই তো বুঝছো। হ্যাঁ, ওই আমি নানু খেলতাম ওই যে। হ্যাঁ, না না, এই গত শুক্রবার এলিগে নামতে পারতাছি না। হ্যাঁ, এলিগে তো নামে নেই, বুঝো না, লাইভ চলতে আছে বুঝছো। আমাদের এক সময় আমি ঢাকায় 2 নম্বর জার্সি যদি কফি কালারের জার্সি পরে মাঠে নামলেন, 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় নজরুল, আমাদের বাংলাদেশ জাতীয় দলের একজন ঠান্ডা মাথার ডিফেন্স বলা যায়। কারণ আমি নান্নু ভাইয়ের খেলা দেখেছি, আবাহনীর যে নান্নু মঞ্জু 2 ভাই ফুটবলে, সেই নান্নু ভাইয়ের খেলা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ডিফেন্স। সেই নান্নু ভাইয়ের মতো কিছুটা খেলা এই নজরুলের। আমি ওর খেলা ঢাকা স্টেডিয়ামে নিজেই দেখেছি এবং ওর খেলার একজন ভক্তও ছিলাম আমি এই নজরুলের। সে আজকে মাদারীপুরে এইরকম খেলোয়াড়দের পুনর্মিলনী হচ্ছে, বা সোনালী অতীত ক্লাব মাদারীপুরে শাখা দায়িত্ব পেয়েছে, এটি শোনার সাথে সাথে ও চলে এসেছে খুলনা থেকে আমাদের নজরুল। আবার সে মাঠে আজকে ইতিমধ্যেই ড্রেস পরে নেমে গিয়েছে। ফুটবল আসলে একটি রক্তের খেলা, এটি শেষ হয় না, এটা রক্তের থেকে যায়। সুতরাং যেখানে একটা বল দেখবে সেখানে সে ওটায় লাথি দেওয়ার চেষ্টা করবে, এইরকমই বিষয়। আমরা চাই আমাদের এই ফুটবল মাঠে, আমরা আশা করছি সোনালী অতীত ক্লাবের মাধ্যমে আমাদের স্বাধীন বাংলা ফুটবল দলের একজন সংগঠকও আমাদের মাদারীপুরে বসবাস করেন, তার চেষ্টা আমাদের শেখ মোহাম্মদ আসলাম আহমেদ এবং আমাদের সত্যজিৎ দাস রূপু, যারা এখন জীবিত আছেন, লিটন ব্রাদার্স খেলতেন, বাংলাদেশের লিগ ম্যান ছিলেন, তারা এখন অনেকেই কোচের দায়িত্ব পালন করেন। জসিম ভাই আছেন খুলনা। এরা আবার এই মাদারীপুরের স্টেডিয়াম মাঠে একদিন সৌজন্য ফুটবল খেলতে আসবেন। সারাদিন তারা মাঠে অবস্থান করবেন বা মাদারীপুরে থাকবেন, আমাদের সোনালী অতীত ক্লাবের সাথে, খেলোয়াড়দের সাথে, সংগঠকদের সাথে সময় ব্যয় করবেন। এই শাহিন লাইভ চলতেছে কিন্তু, এই শাহিন, এই শাহিন, শাহিন লাইভ চলতেছে। পোস্টে মারো, পোস্টে আসতে। বাসায় করা সেরা সেরা মাছ মিষ্টি যা আছে আমরা খাবো। আমরাও ঢাকায় তাদের বলেছি, এই বিগত 2 তারিখের একটি অনুষ্ঠান ছিল বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি ঢাকায় হ্যান্ডবল স্টেডিয়ামে। ওখানে বলেছি আপনারা আসেন, আপনারা 10-15 জন 20 জন আসেন, অসুবিধা নেই। আমরা মাদারীপুর বাসীর পক্ষ থেকে, ফুটবল প্লেয়ারদের পক্ষ থেকে এই সোনালী অতীত ক্লাব মাদারীপুর আপনাদের আগমনকে আমরা চিরস্মরণীয় করে রাখবেন। তারা আসবেন। আমরাও চাই ওই দিন মাদারীপুরের ফুটবল খেলোয়াড় এবং সংগঠকরা আপনাদের যতটা সম্ভব হয় আপনারা আপনাদের বিনয়, আপনাদের ভালোবাসা, আপনাদের দায়িত্বশীলতা আপনারা তুলে ধরবেন। কারণ মাঠে নানান ধরনের কথা হবে,
মাতারপুরের একটা পরিবেশ রয়ে গিয়েছে। আমরা অনেকে একটু ধৈর্যশীলতার পরিচয় দিতে পারি না, অপেক্ষা করতে পারি না। অপেক্ষার ফল সুনিশ্চিত হয়, এটা সবাই জানেন। আপনারা সবাইকে একটু সুযোগ দেবেন কাজ করার। যেখানে এই সোনালী অতীত ক্লাবের কোনো অস্তিত্বই একসময় ছিল না, সেখানে সবে চালু হলো। আপনারা সহযোগিতা করবেন, সাথে থাকবেন, অবশ্যই ফলাফল আমরা একদিন পাবো। ধন্যবাদ আমাদের আমির বাবু ভাইকে তার মূল্যবান কথাগুলো তুলে ধরেছেন। আমি স্মরণ করছি আমাদের খেলার সংগঠক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন। তিনি যখন জীবিত ছিলেন তাকে সবসময় আমি মাঠে দেখতাম এবং তার আমলে এই খেলার চাল ছিল 4 ফুট 10। তার আমলে খুব জনপ্রিয় ছিল। উদাহরণস্বরূপ অধিনায়ক। আমি শেষ খেলাটা দেখেছি চরমনার সাথে খেলা, এই গেমের খেলা হয়েছে। এত দর্শক আড়াআড়ি ছিল না, সেখানে এখন সে প্রবেশন, সে তার নামটা হলো যে নাহিদ ছিল চরমনার অধিনায়ক এবং এত জনপ্রিয় ছিল এখানে মাঠে অনেক দর্শক ছিল এবং তখন সেই মাঠে খেলছিল দক্ষিণ গ্রামের সেই মাঠে। আসলে খেলাটা যদি হয় কেন দর্শক আসবে? এই খেলাটা নষ্ট করেছে কেন? রাজনীতিক যারা জড়িত। আমার কথা যে আমার খেলার দল থাকবে তার মনে, কিন্তু ক্রিয়াঙ্গনের চাপগুলো মুক্ত থাকতে হবে। কিন্তু আমি প্রচলন আমি যখন ফুটবল খেলা শেষ করি, তারপরে রেফারিতে ঢুকি, তখন আমি রেজা ভাই ছিল। রেজা ভাই আপনার কামনা করছি, তিনি ছিলেন একমাত্র সংগঠক, আলমগীর ভাই ছিলেন একমাত্র সংগঠক যারা কখনোই টাকা পয়সার দিকে তাকাতেন না। আমার মনে আছে, আমার রাজবাড়ি খেলতে গেলাম, তখন সব কিছু তো সস্তা। এই রেজা ভাই বলছে তোরা কি খাবি, ওটা তোদের ফ্রি। আমরা তখন যে যা পার্টি খেয়েছি সে দিয়েছি। আবার যখন খেলাধুলার দোষ আবেগ খেলার দিকে সে মতগুলো হতো কিভাবে খেলা মাঠের মধ্যে হচ্ছে। রেজা ভাই এই আমার পিছনে একটা হল ছিল, সেখানে আমরা এসে তার মতগুলো দিতাম। আমি সাবেক খেলোয়াড় মনু ভাইয়ের সাথে মতগুলো করতাম। মনু ভাই খেলাধুলা আপনি কোনো বাদ না ভাই, আসলে কি খেলাধুলা নষ্ট করছে কারা? 80-90 পর্যন্ত এই মাঠে দর্শক ছিল, 90 পর থেকেই এই খেলাধুলার ধ্বংস পাচ্ছে। তার কারণ লাইভ চলতেছে তো। হ্যাঁ, আমরা তারপরে আমাদের এখন বর্তমানে আছে তাতে বলছে খুব ভালো প্লেয়ার ছিল রিপন প্রবাসী রিয়াদ, আমাদের একটা প্লেয়ার ছিল মাদারীপুরে নাদু বেদু শামীম, বর্তমান থেকে অ্যাক্সিডেন্টে জিয়া ভাই অমরদা আর মাদারীপুরের মোহন ভাই, এরা আমরা বিভিন্ন প্লেয়ার। আপনার এখানে রোমান ফরিদ ভাই মারা গেছে, ছিল পুরান বাড়িতে অমরদা রতনদা পেশার ভাই তিন প্লেয়ার ছিল। অনেক চান্স পাইছে তো গোলে। কিন্তু আমরা কথা বলতে এখানে আমরা 2-3 সেট আগে সাইকেলে বসে রাখতাম। আমাদের কি দেখা গেছে? হ্যাঁ সব ক্লিয়ার। কিভাবে থাকবে? প্লেয়ার মনে করো বল পায় না রিসিভ করতে, কি খেলবো? রিসিভ করে আছে এনে বল ছাড়বো, এর কোনোই নেই। খেলা এত খালি সিস্টেম আর কোনো খেলা নেই। এইভাবে খেললে কোনো মজা নেই। নিয়মিত প্লেয়ার লাগে, খেললে খেলা ভালো হয়। করছে আমাদের মাদারীপুরে খেলাধুলা শিখবে কিভাবে? তাদের কোনো উদ্যোগ ছিল না প্লেয়ার তৈরি করা। কিন্তু মাদারীপুর যখন খেলাধুলা হয় আমি দেখেছি আমরা তখন ঢাকা থেকে 1 সেট মাদারীপুর প্লেয়ার
খেলতে পারতো না। কিসে ঢাকাতে তারা খেলছে, কিসে কালো কালো নাইজেরিয়া প্লেয়ার খেলছে, মাদারীপুরে মাত্র একটা বা দুইটা খেলছে, তার মধ্যে নাল্লু আর মানিক আর বাকি 9 প্লেয়ার। হ্যাঁ, আর আমরা যখন খেলেছি 2-1টা হার হইতো, আমরা ম্যাক্সিমাম 7 থেকে 8 জন আমরা খেলতে পারতাম। শহরের দিকে খেলেছি, আমি গোপালগঞ্জে খেলছি, আমরা 2-1 ম্যাচ জিতছি। কিন্তু নুরু ভাই ছিল, মাদারীপুরে অনেক ভালো ভালো প্লেয়ার ছিল, সেই প্লেয়ার কেন তৈরি হয়ে নাই? তারা তৈরি করার ইচ্ছা প্রকাশ করে, মনে করছে ঢাকাতে প্লেয়ার হলে তো আমাদের পকেট গরম থাকবে, কিন্তু সেটা মাদারীপুরে ধ্বংস হয়ে গেছে খেলাধুলা। আমাদের এই সোনালী অতীত, আমার সাবেক খেলোয়াড় অতীতের আমার কথা যে সোনালী বর্তমানে যে আহ্বায়ক আমাদের বীর মুক্তিযোদ্ধা মদিরমান হায়দার, তার উদ্যোক্তায় তার প্রচেষ্টায় আমাদের সোনালী অতীত আজকে মাদারীপুরে আমরা পেয়েছি, অনুমোদন পেয়েছি। এই জন্য আমি আমার যারা সংগঠনের সাথে জড়িত, আমরা উপদেষ্টা করেছি, আমি সদস্য একজন, লিটন ভাই সদস্য, তারপরে হচ্ছে দুলাল ভাই সদস্য, আমরা গর্বিত যে আমরা এত মিস হলে কিভাবে গোল? পরে মাদারীপুর সোনালী গোল তো হয়ে গেছিল। আমরা গোল হ্যাঁ আউটসুইং এর কারণে বল বেরিয়ে গেছে। তুই এনে পড়ে গেলি কেউ এই সুইং হলো, এই সুইং এ মিস হয়েছে, আউটসুইং এ বল বেরিয়ে গেছে। এবং নাজিমুদ্দিন বাবু বেশি ঘন্টার উপরে করেন না, তাহলে মানুষ দেখে না। মাঝে মাঝে ব্রেক রাখেন, স্টপ রাখেন, আবার রান করেন। অলরেডি 26 মিনিট হয়ে গেছে না ও ম্যান তো নাই। স্টার্ট করে রাখেন। প্রেসিং করে বল সাথে সাথে সামনে ছেড়ে শান ভাই, এই শান ভাই, হ্যাঁ আবার স্টার্ট করেন, শুরু অফ করেন, অফ করে দেন, পরে আবার এই যে এটা টাচ ওইটা মোবাইলটা লো। দে নজরুল ভাই বল দে না, গাদা না। ভাই ভালো টিম লাগছে করেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভালো টিম। शाबाश शाबाश शाबाश
সোনালী অতীত দুটা প্রীতি ম্যাচ চলতেছে। মাইনাস কর নাটা, মাইনাস কর, সুন্দর করে গোলে মাইনাস কর। আয়োজক সোনালী অতীত ক্লাব হ্যাঁ রে, কই করব খেলছেন কিন্তু কোনো দলই গোল করতে পারেনি। এখানে খেলছেন সাবেক খেলোয়াড়রা, নান্নু মুন্সি খেলছেন, ট্রফি খেলছেন, নজরুল ঢাকার জাতীয় দলের প্লেয়ার বাংলাদেশের, তারপর খেলছেন দোলন ভাই, তারপরে খেলছেন হলো শফিক, খেলছে শাহিন, খেলছেন এবং নান্নু এখনো ভালো খেলে মাদারীপুর জেলার সাবেক অধিনায়ক। নান্নুর আসলে লিঙ্কে খেলে এবং মান অনেক ভালো। তারপরে আমি যাদের দেখছি অনেকেই আমার অনেক জুনিয়র, অনেকের নামও জানি না। তারপরে খেলছে সাধু, তারপরে খেলছেন নাজিমুদ্দিন বাবু, আসলে খেলাধুলা যে যারা করলে তারা সব থেকে সুস্থ থাকে, মন মানসিকতা শরীর রোগ বালাই সব থেকে ভালো থাকে। আসলে আমাদের বয়স হয়ে গেছে, আমরা কোনো রকম দৌড়াদৌড়ি করলেই শরীর ব্যথা হয়ে যায়। আমি মাঝে মাঝে এই সোনালী অতীতের সাথে খেলি, কিন্তু যেদিন খেলি পরের দিন আমি উঠতে পারি না, এত ব্যথা হয়ে যায় শরীর। তাই এখন আর দৌড়াদৌড়ি করার সময় নেই, কারণ মাঝে মাঝে ওদের সাথে একটু হাঁটা দৌড়াই করি মাঠে নামলে, কিন্তু দৌড় দেওয়া রিস্ক হয়ে যায়। আজকে সোনালী অতীতের ঢাকা রেজিস্ট্রেশন পাওয়ার কারণে আমরা সবাই মিলে দুপুরে খাবার খেলাম এবং খুবই ভালো লাগলো। অনেকদিন পরে আমাদের সাবেক খেলোয়াড় বর্তমান খেলোয়াড়দের নিয়ে একই টেবিলে খেয়েছি। আসলে এটা আগামীতে সেই সময় থাকবে কিনা তা জানি না। এর মধ্যে কত স্মৃতি থাকবে, কেউ চলে যাবে, কেউ থাকবে। পৃথিবীতে নিয়ম যে কেউ আমরা সক্রিয় মতো ক্ষণিকে কার কখন সময় আসে আমরা কেউ জানি না, কিন্তু মানুষের আচরণ, মানুষের স্মৃতি, কথা এগুলো থাকে। আমি দেখেছি যে প্রতিটি মানুষ যখন মারা যায় তখন তার পিছনের সব স্মৃতিগুলো মনে পড়ে, যখন জীবিত থাকে তখন সেই কথা কখন আলোচনা হয় না। এটাই স্বাভাবিক। যদি ভালো থাকে বলে খুব ভালো ছিলেন, যদি খারাপ থাকে সে প্রকাশ করে না, কিন্তু মনে মনে খারাপ বলে। তবে আসলে আমরা যারা জীবিত আছি এখনো সবাই সবার সাথে ভালো সম্পর্ক রাখবো, সুখ দুঃখের কথা শেয়ার করব, আমরা সবাই সবাই কাজে সাহায্য করবো, যতটুকু পারি ততটুকু। খুব ডেঞ্জারাস পয়েন্ট, গোল হতে পারতো কিন্তু গোল হয়নি, কিন্তু বলটি ভিতরে আমাদের মাঝে এসেছে বীর মুক্তিযোদ্ধা মৌলানা সাহেব শরীফ, তার দুপুরে দাওয়াত ছিলেন। আমি যত জানি মোদি ভাই বললেন আমাকে, কিন্তু সে এখন আসছেন, তাকে ধন্যবাদ জানাই। আপনার দুপুরের দাওয়াত যদি সন্ধ্যায় বেকার আসেন তাহলে কি হয়? আপনাকে তো সাবেক খেলোয়াড় হিসাবে হাইলাইট করে এবং তার সাথে বর্তমান খেলোয়াড় এই মাত্র একটা গোল হয়েছে। গোলটা থেকে এই মাত্র দর্শনে একটা গোল হয়েছে। সোনালী অতীতের দক্ষিণ প্রান্তে নান্নু গোল করেছে। ধন্যবাদ নান্নুকে। ও নান্নু দল খেয়েছে, আর নান্নু ইজ্জত সব শেষ। ও গোল হয় নাই, তাই কোথায় রাখবো আমি? এখন বল দোলনবার পায়ে বল দিচ্ছেন, প্রতি শুক্রবার সোনালী অতীত ক্লাব সাবেক ক্লাবদের এবং বর্তমান ক্লাবদের নিয়ে প্র্যাকটিস হয়।
আপনারা যারা দর্শক তারা প্রতি শুক্রবার মাঠে আসবেন খেলা দেখার জন্য উৎসাহ করবেন। এবং আমার কথা ভাবে আমাদের বর্তমান আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মজিবর ভাইকে আমার একটা অনুরোধ থাকবে, আপনার মাধ্যমে সোনালী অতীত আয়োজনে একটা ছোট একটা লিগ ছাড়ার ব্যবস্থা করেন। কারণ কি প্রথম আমরা 4 ফুট দিয়ে আমরা শুরু করতে চাই, তারপর আমরা সেই আগের মতো পাইনার হইতো খালি পায়ে, পাইনারও আমি খেলেছি একসময়। তারপরে প্রথম বিভাগ ফুটবল লিগ হতো, রাজবাড়ি, মাদারীপুর, সৈয়দপুর, গোপালগঞ্জ, ফরিদপুর এইসব টিম খেলতো। আমার মনে হয় প্রথম ছোট দিয়ে শুরু করা উচিত, যে প্রতিটা উদ্যোক্তা পুরনবেলা থেকে একটা টিম হবে, বাসস্থান থেকে একটা টিম হবে, বস্তাল থেকে, এইভাবে যদি জায়গাটা একটা টিম করা যায় তাহলে আমার মনে হয় সেই আগে গিয়ে আমরা পেয়ে দেব। মাদারীপুরে ফুটবল ঐতিহ্য, তার সাথে ক্রিকেট, একসময় হকি হইতো এই মাঠে, মনে আছে। সবচেয়ে জনপ্রিয় ফুটবল, ক্রিকেট। তারপরে আমরা শুধু ফুটবল মনে করবো, ভলিবলও খুব জমজমাট ছিল। মাধ্যমিক প্রতিটা খেলায় জমজমাট ছিল। নাটরাস 12 নম্বর প্লেয়ার, সে এই মাত্র একটা বল মেলে এলোমেলো শট, কিন্তু তার দ্বারা ঠিক নয়। কারণ খেলাধুলা নিয়ন্ত্রণ না থাকলে খেলাধুলা করা যায় না। এখন পর্যন্ত দুটি দলের কোন দলে গোল করতে পারেনি। নাম্বার টিম 0, অপর পাশে দোলন বাইক টিম 0। অতএব নাজিমুদ্দিন বাবু সে কিন্তু মাদারীপুরের নিয়মিত গোলকিপার, সেই খেলছেনের উপরে। আর টফি লিগের প্লেয়ার ছিলেন, খুব ভালো মানের প্লেয়ার, এখন সে ভার হয়ে গেছে, নাজমুল লিগের প্লেয়ার। কিন্তু খেলাধুলার মাঠে প্র্যাকটিস না করে থাকলে কোনো টিমে নামা ঠিক নয়। কারণ একটা শারীরিকভাবে একটা রোগে টান লাগতে পারে, শারীরিক একটা সমস্যা হতে পারে। খেলাধুলা করার আগে এক্সারসাইজ করে নিতে হয়, অথবা কোন টিমে যারা বয়স হয়েছে তাদেরকে রিস্ক নেওয়া নয় ভালো। আমাদের মাঝে উপস্থিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা মোনাজাত হোসেন শরীফ, তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই সোনালী অতীত ক্লাব পক্ষ থেকে। আমি বলবাকে মাইক্রোফোন দিচ্ছি। মাদারীপুরে অবিশ্বাস্য একজন ফুটবলার খেলোয়াড় ছিলেন, স্ট্রাইকার লুৎফর রহমান। লুৎফর বলে সবাই ডাকতে থাকে। তিনি পেনাল্টি বক্সের মাথা থেকে যে বলটি শুট করতেন, ওই বলটি স্টেডিয়ামের কোনো নেট আটকে রাখতে পারেনি, নেট ছিদ্র হয়ে বের হয়ে যেত। নাজিমুদ্দিন কলেজ মাঠে যেদিন প্রথম বুট বিতরণ হলো, ওই দৃশ্যটা আমি দেখেছিলাম। এবং নতুন নেট এসেছিল গোলকিপিং এর জন্য। ওই শুটগুলো যখন লুৎফর রহমান মারছিলেন, আর নেটের একটা একটা করে দিকটা থেকে গিট খুলে যাচ্ছিল, কি প্রচন্ড! সেই পরবর্তীতে উনি চাকরি জীবনে পুলিশে চাকরি নিয়েছিলেন, উনি ওসি পদ পেয়েছিলেন। ওনার এটা থামগেট এলাকার যে থানাটা ছিল, সেই থানায় উনি দায়িত্বরত ছিল। আমি একবার দেখা করতে গিয়েছিলাম। সেই লুৎফর কাকার শট, আমি লুৎফর কাকা বললাম এই কারণে যে আমার সুজ কাকার সাথে সে ভলিবল খেলতো একই সাথে। তার স্ম্যাশে এত জোর ছিল যে সে এক হাতে স্ম্যাশ করতো, বা হাত দিয়ে নেটের মধ্যে দিয়ে দ্রুত গতিতে অপোনেন্ট প্লেয়ারকে বুকে ঘুষি মারতেন, ওই প্লেয়ারকে আহত করে মাঠের বাইরে পাঠাতেন। কত দ্রুত গতিতে কাজ করতেন যেটা রেফারিও বুঝতে পারতেন। সেই লুৎফর কাকার শটগুলো এই মোনাসেফ কাকাকে আমি বিরাতে দেখেছি। লাইভ চলতেছে, লাইভ। অসম্ভব তার হাতে জোর ছিল, আত্মবিশ্বাস ছিল। এই লাইভ চলতেছে কিন্তু মাদারীপুর তখন মহকুমা ছিল। সে এই বলগুলোকে ক্ষিপ্রতার সাথে ডিফেন্স করতেন বা বুকে লুফে নিতেন।
সেই মোনাসের হোসেন শরীফ, তিনি তার জীবনের শ্রেষ্ঠ গোলরক্ষক। তিনি যদি ওই সময় ঢাকায় থাকতেন তাহলে আমার বিশ্বাস তিনি ওই সময় ঢাকায় যে কোনো একটি ক্লাবে অনায়াসে খেলতে পারতেন। এত সুন্দর গোলরক্ষক আমরা অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায়। অনিরুদ্ধ নামে একজন গোলরক্ষক ছিলেন আবাহনী, ছোটখাটো মানুষ, কিন্তু তিনি অনেক ভালো খেলতেন। কিন্তু নামের প্রতি সুবিচার করে ওই অনিরুদ্ধ খেলতে পারেননি। মধুবর কাকার মতামতটা চাচ্ছি এই কারণে যে অনিরুদ্ধ শুধু ব্যাটিংটা আবাহনীর গোলরক্ষকের দায়িত্ব পালন করেছেন। নিজামুদ্দিন নামে একজন গোলকিপার খেলতেন আবাহনীতে, তিনিও খুলনার ব্যাটিং ছিল, লাইন আপ ছিল, খেলেছেন। কিন্তু আমাদের এই মোনাসের হোসেন শরীফ, গাজী মনু, এরা যদি ঢাকার কোনো ক্লাবে সুযোগ পেতেন তাহলে তারা ওই সময়ের জনপ্রিয় গোলরক্ষক হতে পারতেন ঢাকার যে কোনো একটি ক্লাব দলের পক্ষ হয়ে। তিনি আমাদের মাঝে বেঁচে আছেন, খেলার মাঠে হাঁটতে হাঁটতে চলে আসেন, আমাদের সাথে এখনো সময় পেলে লাঞ্চ করেন, হাসি ঠাট্টা করেন। এটিও আমাদের একটি বড় প্রাপ্তি, কারণ তার সময় অনেক খেলোয়াড়ই গত হয়েছেন, কেউ বাসায় বিছানা নিয়েছেন বা অনেক প্রচন্ড অসুস্থতায় জীবন কাটাচ্ছেন। তাদের সকলের সুস্থতা কামনা করব এবং আমাদের এই সোনালী অতীত ক্লাবেরও আমরা স্বপ্ন দেখতে পারি আমাদের নিজস্ব একটি ফান্ড হোক, ফান্ডের ব্যবস্থা করা হোক। এই মেডিকেল ট্রাস্ট ফান্ড থেকে আমরা যেন অসহায় হয়ে পড়া মানুষগুলোকে আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি। এইরকম একটি ফান্ড আমাদের মধুবর কাকা সুন্দর শট করেছিলেন নান্নু মুন্সি, বার পোস্টের উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। এটি আমার একটি পরামর্শ। আর আপনাদের মেডিকেল চেক আপের জন্য ইবনে সিনায় যে ব্যবস্থা করা দরকার, আপনাদের 120 জন মাদারীপুর সোনালী অতীত ক্লাবের ফুটবল খেলোয়াড় এবং কর্মকর্তা, এটির দায়িত্ব আমরা ক্রিকেট ক্লিনিক থেকে তাদের একটি মেডিকেল হেলথ কার্ড প্রদান করব। এই সুযোগ তারা ঢাকার ইবনে সিনা থেকে নিতে পারবেন। ভিআইপি চিকিৎসা ব্যবস্থা ওখানে করা আছে। আমরা চাই না কেউ অসুস্থ হোক, কিন্তু যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তারা যেন এই সুবিধাটা পেতে পারেন, সেই ব্যবস্থা আমাদের থাকবে, আমাদের চেষ্টা থাকবে। এখন সোনালী অতীত বেড়ে ওঠার সময়, নিজেদের গুছিয়ে এগোবার সময় তারা এই কাজগুলো ভালোভাবে করবেন এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে যেন এই কাজগুলো তারা করতে পারেন, এই বিশ্বাসটা আমি রাখি। আফজাল হোসেন মালিক, আমরা তাকে দেখতে পেলাম, জানি না দুপুরবেলা তিনি বিরিয়ানির ঘ্রাণ পেয়েছিলেন কিনা, কিন্তু তাকে এখন মাঠে দেখে একটু আজব মনে হচ্ছে, বা আমরা বাংলা ভাষায় যাকে বলি তাজ্জব লাগতেছে আমাদের কাছে যে কাচ্চি বিরিয়ানি খেতে এলো না, ঘ্রাণ পেল না, কোনোটাই বলতে পারছি না। আমি ফুটবল থেকে সহকারী আমাদের হ্যাঁ লিটন ভাই, তাকে আমি খুব শ্রদ্ধা করি। হ্যাঁ লিটন ভাই বলেন। হ্যাঁ অসুস্থ, সবাই তার জন্য দোয়া হ্যাঁ, ওই যে খেলা চলতেছে তো ক্রীড়াবিদ, আজকে বাড়ি গেল। ক্রীড়া সংগঠক। কোন তিনি আমার স্কুলে 2007 সালে স্থাপিত হয়েছিল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ প্রথম উদ্বোধন অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব ছিলেন তিনি এবং আমার প্রতিটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মেধা তালিকা পুরস্কার, বৃত্তিপ্রাপ্ত পুরস্কার আমি শহীদুল ভাই
সুনীল ভাইকে দাওয়াত করতাম নিজ হাতে, তিনি অনেক খুশি হতেন এবং তিনি আমার এই বাদলপুর জেলা ক্রিয়া সংস্থায় বাদলপুর জেলা ক্রিয়ার যত খেলা হতো নিজের হাতে কাঠ নিয়ে যেত, রিবন তুমি এই মাঠে যাওয়া, এই কথাগুলি আমার সবসময় মনে পড়ে। আর এই সুনীল ভাই কিন্তু একসময় ভালো ফুটবলার, ভালো ভলিবল এবং হকি খেলছিলেন, হকি খেলতে পারছিলেন। এবং সে, আমি তাকে এইটুকু দেখেছি যে কলেজ জীবনে সে অনেক ছিলেন আমাদের, আমরা তখন লেখাপড়া করি না, আমি কলেজ যেতাম, তখন কলেজের কমানো ছিল আমাদের বাসার সাথে। সে ভালো টেনিস খেলতে পারত, তার সাথে কম্পিটিশন করতো, প্রাপ্তিফলের সাথে কম্পিটিশন করতো আমাদের সাইদ ভাইয়ের সাথে। আসিফ ভাই কিন্তু ভালো টেনিস খেলতে পারতেন, সুনীল ভাইয়ের সাথে কম্পিটিশন থাকতো, আমি দেখতাম, আমি ছোট, অনেক ছোট। এই মাত্র সোনালী অতীত নান্নুর টিম 1 গোল দিয়ে এগিয়ে গেলেন। সেই দোলন ভাই 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুন্দর একটি শট নিয়ে জাল ফাটিয়ে দিলেন। 1-0। কি করলো পণ্ডিত? বাবু বাবু
খেলা শেষ। আপনি খেলতে বলে আর ভালো লাগতো 1-0 গোল। যদি খেলতে পারেন এজন্য দুঃখিত। ভালো থাকবেন। লাইভ চলতেছে, খেলা শেষ। থ্যাংক ইউ। আপনাদের সামনে এক গোলে না সরি 1-0 গোলে 1-0 গোলে গোলদাতা জ্বলন ভাই।